কলকি, আমি খুবই দুঃখিত, আমার হাতে সময় খুবই অল্প। মুখের কথা শেষ করতে না করতে প্রফেসর হ্যাটিন ডেস্কের তলায় লুকানো ডিজি সিরিঞ্জটি সামনে তুলে অমূল বিধিয়ে দিলেন ডেস্কের ওপর রাখা কলকির হাতে। নিমেষে জ্ঞান হারিয়ে চেয়ারে ঘাড় হেলিয়ে দিল কলকি। You are listening to 9F10. পুরোপুরি কাল্পনিক আজকের গল্পটিতে লেখক সময়ের জাল আর প্যারালাল ইউনিভার্সের আঙ্গিকে মহাভারতের বাস্তবযোগ্যতাকে একটা নতুন দৃষ্টিভঙ্গি থেকে পরিবেশন করেছেন। সুদূর ভবিষ্যতের বিশ্বের সুপার পাওয়ার ভারত আর প্রাচীন মহাভারতের কানেকশন এই গল্প। মন দিয়ে না শুনলে শুনতে শুনতে ঘেটে হয়ে যাওয়ার সম্ভাবনা। হেডফোন কানে লাগিয়ে ছোট করে একটা ট্যুর করে নিন এই কল্প বিশ্বের। ভাবতে শুরু করুন, বিষ্ণু কি সত্যি ভবিষ্যদ্রষ্টা ছিলেন? কল্কি কি কোনোভাবে বিষ্ণুর দশম অবতার? আজকের কল্প বিজ্ঞান গল্প উল্লাস দাসের কল্কি। পুরো গল্পটা অবশ্যই মন দিয়ে শুনবেন। গল্পের শেষে আপনাদের জন্য রয়েছে একটি প্রশ্ন, যার সঠিক উত্তর দিতে পারলেই পাবেন চমৎকার পুরস্কার। কন্টেস্টের নিয়মাবলী গল্পের শেষে। You're listening to 9F10. আপনি এসবে বিশ্বাস করেন? বিশ্বাস শব্দটা খুব মারাত্মক। অবিশ্বাস করার মতো কোনো অদ্ভুত ঘটনাকেও অনেকে মন থেকে বিশ্বাস করেন। আবার চোখের সামনে ঘটে যাওয়া কোনো কোনো ঘটনাকে অনেকে কিছুতেই বহুকাল ধরে মনের ভেতর থেকে বিশ্বাস করে উঠতে পারেন না। মানে কোনো একজনের বিশ্বাস বা অবিশ্বাসে কিছুই এসে যায় না বলতে। যেটা বাস্তব সেটা বাস্তব। আমি কতটা বিশ্বাস করি কিংবা তোমার বিশ্বাস করতে করতে কতটা সময় বা কতগুলো জীবন লাগবে তাতে কিছু যায় আসে না। বিজ্ঞান বিজ্ঞানের পথেই চলবে, আর সময় তার নিজের নিয়মে ইতিহাস সৃষ্টি করে চলবে। আমরা তো নিমিত্ত মাত্র। আপনি এত আধুনিক এবং মহান একজন মানুষ, সেই হিসেবে আপনাকে পুরোপুরি শ্রদ্ধা করেই বলছি, যে কাজে আপনি আমাকে যুক্ত করতে চাইছেন সেই কাজের প্রতি আমার নিজের অন্তত কিছুটা বিশ্বাস তো থাকা উচিত। আমি যেটা নিজেই মন থেকে মেনে উঠতে পারবো না, সেই কাজে আমি সফল হব কি করে? দেখো কল্কি, বিশ্বাস একটা অভ্যেসের ব্যাপার। প্রাচীনকালে মানুষকে বিশ্বাস করতে অভ্যেস করানো হয়েছিল যে সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে। মানুষ সেটাই মন থেকে বিশ্বাস করতে শুরু করেছিল। যে মানুষটা এই বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে একটা নতুন কনসেপ্ট আনতে চেয়েছিল, তাকে জনসাধারণের সামনে শহরের রাস্তায় প্রকাশ্য দিবালোকে পাথর ছুঁড়ে হত্যা করা হয়। আবার এই যুগের মানুষ বিশ্বাস করতে অভ্যস্ত যে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। সুতরাং কেউ এর বিপক্ষে বললে তার ঠাঁই হবে পাগলা গারদে। কিন্তু আপনি আমাকেই কেন চুজ করেছেন এই অদ্ভুত কাজটির জন্য? কল্কির কথা শুনে খানিকক্ষণের জন্য মাথা নিচু করে থম মেরে গেলেন প্রফেসর হ্যাটন। প্রফেসর সৌরভ শিবশঙ্কর হ্যাটন 22 শতকের অন্যতম সেরা বৈজ্ঞানিক হিসাবে হ্যাটন ভারতবর্ষের নাম বিশ্বের দরবারে একটা উল্লেখযোগ্য স্থানে নিয়ে গেছেন। এর জন্য তিনি 7বার ভারত গান্ধী পুরস্কার পেয়েছেন। অথচ আজ থেকে 100-150 বছর আগে যদি হ্যাটন এই কীর্তিগুলি স্থাপন করতেন, হয়তো তিনি এখনো নোবেল প্রাইজের জন্য লড়ে যেতেন। রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে চূড়ান্ত পালাবদলের মাধ্যমে ভারতবর্ষ বিশ্বের নেতৃস্থানীয় জায়গায় পৌঁছে যাওয়ার পর ধীরে ধীরে প্রসঙ্গ হারিয়েছে নোবেল প্রাইজ। সময়ের সাথে সাথে এখন বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ পুরস্কারটি হল
ভারত গান্ধী পুরস্কার। এর পেছনে দুটো কারণ আছে। স্ট্যান্ড থেকে পেন ভিশন প্রজেক্টরটা নিয়ে অন করে পাশের দেওয়ালে প্রজেকশন ফেললেন প্রফেসর হ্যাডেন। ব্রেন ম্যাপিং আইডেন্টিফিকেশন সিস্টেম দিয়ে ওটায় লগ ইন করলেন হ্যাডেন। এই পদ্ধতিটা ওর শেষ ভারত গান্ধী পুরস্কার জয়ী উদ্ভাবন ছিল। ইউজারের ব্রেনের সেই মুহূর্তের কেমিক্যাল অবস্থান, পারিপার্শ্বিক তাপমাত্রার সাথে শরীরের তাপমাত্রার পার্থক্যের হ্যাডেন চার্ট অনুযায়ী তুলনা, আর ইউজারের লগ ইন করবার স্বাভাবিক ইচ্ছে আছে কি না তার ওপর নির্ভর করে লগ ইন হয় এই আইডেন্টিফিকেশন সিস্টেমে। অবশ্যই পেন ভিশন ডিভাইসে ইউজারের হাতের ছোঁয়া থেকে ওর আঙুলের চামড়ার উপরিভাগের একটি ক্ষুদ্র অংশ থেকে ইউজারের ডিএনএটিও পরীক্ষিত হয়ে যায় ইউজারের অজান্তেই। অর্থাৎ ইউজারের ইচ্ছার বিরুদ্ধে তার ওপর মানসিক জোর খাটিয়ে কোনোভাবেই এই পেন ভিশন কোয়ান্টাম মেমোরি ডিভাইসের কোনো তথ্য জানা সম্ভব হবে না। একটি কারণ হলো তুমি আমার সব থেকে প্রিয় ছাত্র, অন্যটি হলো এটাই ভবিতব্য। ভবিতব্য আবার কি কথা? আপনার মতবাদ অনুযায়ী তো আমরা ছোট থেকেই বিশ্বাস করে এসেছি ভবিষ্যৎটা আমরাই বানাবো। এতে আবার ভবিতব্যের মতো শব্দ কবে থেকে জায়গা করে নিল? You're listening to 9F10. কলকি, তোমার কথাটা পুরোপুরি ঠিক, আবার ততটাই ভুল যতটা ঠিক। কোনো ঠিক বলে মনে হওয়া জিনিসকে ভুল মনে করাটা যদি ঠিক হয়, তাহলে ঠিকটা ভুল আর বেঠিকটা ঠিক হয়ে যায়। আর যেহেতু ঠিকটা ভুল হয়ে যায়, তাই ভুল মনে হওয়াটা ঠিক হয়েও ঠিক থাকে না, ভুল হয়ে যায়। কোনো একটা সিস্টেমে অবস্থান করে ঠিক বা ভুল বিচার করার চেষ্টা করাটা সম্ভব, কিন্তু সেটায় নির্ভেজাল সাফল্য পাওয়ার সম্ভাবনাটা রাইট ওয়াগনার প্রবাবিলিটি থিওরি অনুযায়ী ঠিক 50% সম্ভাবনা রাখে। আপনার হেয়ালে আমি কতটা বুঝতে পারছি সেটা আমি জানি না, কিন্তু আপনার প্রস্তাবে আমার রাজি না হতে চাওয়ার মূল কারণটা আপনি তো জানেন নিশ্চয়ই। তবু কেন কেন আমায় বারবার কনভিন্স করার চেষ্টা করছেন স্যার? আমি জানি তোমার বিশ্বাসের ব্যাপারটা এতে যতটা জড়িয়ে, তার থেকে বেশি জড়িয়ে তোমার পরিবারের প্রতি আনুগত্য এবং ভালোবাসা, তাদের হারানোর ভয়, সময়ের ট্রাফিকে আটকে যাওয়ার আশঙ্কা। কিন্তু আমি তোমাকে একটা গ্যারান্টি দিতে পারি, তুমি যে কিছু সময়ের পরিধিতে এই মহান কাজটার জন্য সময়ের অন্য ডাইমেনশনে যাবে, সেই সময় তোমার পরিবারের সম্পূর্ণ দায়িত্ব আমার। ইভেন তুমি যদি চাও, আমি এখনই তোমার অ্যাকাউন্টে তোমার পরিবারের বাকি জীবন সমস্যাহীনভাবে কাটানোর মতো ভারতীয় টাকা ট্রান্সফার করে দিচ্ছি। বাই দ্য ওয়ে, তোমাকে যেটা দিয়েছিলাম ওটা কি তুমি পড়া শেষ করেছো? হ্যাঁ স্যার, পড়েছি। আমার বাবা ওই ভাষাটা আমাকে কিছুটা শিখিয়ে গেছিলেন। আমার পার্সোনালি খুবই ভালো লাগে ওই ভাষাটা। ইনফ্যাক্ট আমাদের এই ভারতী ভাষাটারও মূল উৎস নাকি ইংলিশ, হিন্দি, জার্মান আর বাংলা, যেগুলোর প্রতিটাই আবার নাকি সেই সংস্কৃত থেকেই সৃষ্টি। কৃষ্ণ বলে যে সুপার হিরোর কথা বইটায় রয়েছে, তার ফিলসফিগুলো সত্যিই খুব ইন্টারেস্টিং। ইয়েস মাই সান, আর তোমার বিশ্বাস অবিশ্বাসের এই দোটানার মধ্যে এটাই খুব বড় সত্যি যে তুমি সে। আর আমার এই বক্তব্যের খুব বড় একটা কারণ হলো আমার টাইম মেশিনটা আমার নিজের পরীক্ষিত। প্রফেসর হ্যাডিনের কথায় কলকি খুবই আশ্চর্য হয়ে গেল। এই জিনিয়াস পাগল মানুষটির দাবি অনুযায়ী যদি সত্যি কৃষ্ণ বলে অতীতে কেউ থেকেও থাকে, তার বিপদে সাহায্য করতে তিনি নিজেই তাহলে অতীতে ফিরে যেতে পারেন। হেয়ালিওয়ালা কথাগুলো যথেষ্টই পরস্পর বিরোধী।
একবার তিনি বলছেন পৃথিবীর ইতিহাসে কল্কিই প্রথম সময় জানে চড়ে অতীতে যাবে। আবার পরক্ষণে নিজের বক্তব্যের সাপোর্টে বলছেন তিনি নিজে গিয়ে দেখে এসেছেন ব্যাপারগুলো। স্যার, আপনি যদি অতীতে গিয়েই থাকেন তবে কেন আমাকে এর মধ্যে জড়াচ্ছেন? অতীতের সেই সুপারহিরোকে তো আপনি স্বয়ংই সাহায্য করে আসতে পারতেন। আর সেটা যদি নাও করে থাকেন, আমার জায়গায় সময় ভ্রমণে ইচ্ছুক আর যে কোনো উৎসাহী মানুষকে পাঠাতে পারেন, আমাকেই কেন? খুবই অসহিষ্ণু ভঙ্গিতে নিজের বাম হাতের ঘড়িটা দেখলেন প্রফেসর হ্যাটন। ঘড়িটা দেখে একটু চমকে গেল কল্কি। এ তো সেই 21 শতকের যন্ত্র। এই জিনিস তো আজকের যুগে পুরোপুরি অচল। কল্কি, আমি খুবই দুঃখিত, আমার হাতে সময় খুবই অল্প। মুখের কথা শেষ করতে না করতে প্রফেসর হ্যাটিন ডেস্কের তলায় লুকোনো ডিজি সিরিঞ্জটি সামনে তুলে অমূল বিধিয়ে দিলেন ডেস্কের ওপর রাখা কল্কির হাতে। নিমেষে জ্ঞান হারিয়ে চেয়ারে ঘাড় হেলিয়ে দিল কল্কি। প্রচণ্ড গা হাত পা ব্যথা নিয়ে জ্ঞান ফিরল কল্কির। প্রফেসর হ্যাটিনের বিখ্যাত সময় জানে নিজেকে পেল কল্কি। চারপাশের অজস্র যান্ত্রিক ব্যবস্থার মধ্যে সামনের সাদা পর্দায় ও দেখতে পেল লেখা রয়েছে মেসেজ ফ্রম হ্যাটন। পেন প্রজেকশন ডিভাইসের সুইচে ক্লিক করে প্রচণ্ড বিরক্তি নিয়ে ওটা অন করে দিল কল্কি। পর্দায় হ্যাটিনের অভয়ব ভেসে উঠল। আই এম ভেরি সরি মাই ডিয়ার চাইল্ড, কিন্তু আমার হাতে সময় সত্যি ভীষণ কম ছিল, তাই আমাকে এই রাস্তাটা বেছে নিতে হলো। তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি তোমাকে অতীতে পাঠাতে চাইনি, কিন্তু এছাড়া আমার আর কোনো গত্যন্তর ছিল না। একটু থামলেন প্রফেসর হ্যাটেন। কিংবা প্রফেসর হ্যাটেনের প্রি রেকর্ডের প্রতিচ্ছবি। তুমি খুবই বুদ্ধিমান এবং আমার সেরা ছাত্র, তাই আমার হিসেব এবং প্রতিনিয়ত বাড়তে থাকা সময় অভিজ্ঞতা অনুযায়ী তোমার এই ভ্রমণে উৎসাহী থাকাটা পুরোপুরি লজিক্যাল। কিন্তু ব্যাপারটা কেমন যেন অদ্ভুত হয়ে গেল। তোমার উৎসাহের অভাব তোমাকে এবং আমাকে দুজনকেই একটা অস্বস্তি এবং অহেতুক সময় নষ্টের ঝামেলায় জড়িয়ে দিল। আসলে সময় অভিজ্ঞতা থেকে আমি এটুকু শিখলাম যে প্রতিটা মুহূর্তই ইউনিক। মানে টাইম ট্রাভেলে একই সময় ফিরে এলে একই ব্যক্তির একই বিষয়ে মতামত খানিকটা অন্যরকম হয়ে যেতেই পারে। অর্থাৎ অতীতের যুক্তিতে বর্তমান পূর্ব নির্ধারিত হলেও অতীতকে পরিবর্তন করে বর্তমানকে অন্য কোনো রকমভাবে সাজিয়ে নেওয়াই যেতে পারে। আমার হাতে সময় খুবই অল্প, আর 4 মিনিটের মধ্যে আমাকে সব কিছু বলে নিতে হবে তোমাকে, কারণ তারপরেই আমাকে মেশিনটা স্টার্ট করে দিতে হবে। এটা চলতে ঠিক 2 মিনিট 17 সেকেন্ড থেকে 3 মিনিট 12 সেকেন্ড লাগবে। তারপরে আমার কি হবে, আদৌ বেঁচে থাকবো কিনা আমি জানি না, কিন্তু পৃথিবীর বর্তমান, অতীত, ভবিষ্যৎ সবই তোমার হাতে থাকবে। আমার যে ভার্সনের সাথে তুমি কথা বলে এলে, মানে এই আমি আসলে তোমার সেই মুহূর্তের তুলনায় ভবিষ্যতের হেডিং, আর সেই মুহূর্তের হেডিং আসলে মৃত। আমি সময়ের জালে খুবই খারাপভাবে ফেঁসে গিয়ে চেষ্টা করে চলেছি পৃথিবীটাকে বাঁচাতে। তোমার পর্যবেক্ষণ নিঃসন্দেহে সঠিক এবং আমার বক্তব্য পুরোপুরি সত্য। তোমার টাইম ভার্সন অনুযায়ী তোমাদের সময় তুমি সর্বপ্রথম টাইম ট্রাভেলার হয়ে গেছো এতক্ষণে, কিন্তু একই টাইম ভার্সনের অন্য একটি ডাইমেনশন অনুযায়ী প্রফেসর হ্যাডিন মানে আমি ছিলাম প্রথম সময়ের যাত্রী। কিন্তু অতীতে গিয়ে আমার ডিসিশনের কিছু ভুল অথবা সত্যি ভবিতব্যের কারণে আমার হাত থেকে এই টাইম মেশিনের মালিকানা কিছু ভুল লোকের হাতে চলে যায়, যার প্রভাবে
মহাভারতের ইতিহাসটাই একদম অন্যরকম হয়ে গিয়ে সময়ের একটি ভার্সানে পৃথিবীটাই ধ্বংস হয়ে যায় অনেক আগে, মানে মহাভারত লেখারও আগে। আমার ভুলটা সম্পর্কে বলার মতো উপযুক্ত সময় আমাদের হাতে নেই। তবে শুনে রাখো, শত্রুপক্ষ তোমার ভার্সানের সময়কার প্রফেসর হ্যাডিনকে তুমি আমার রুমে ঢোকার আগেই খুন করেছে, এবং ওই ভার্সানের সময়যানটিও শত্রুপক্ষের হাতে। কল্কি হিসেবে অতীতের পৃথিবীকে বাঁচানো এবং মহাভারতের গল্প অনুযায়ী কৃষ্ণকে সব রকমের সাহায্য করার দায়িত্ব এখন পুরোপুরি তোমার। একটা কথা, তোমার সংস্কৃত জ্ঞান তোমাকে এ যুগের ইতিহাসকে মহাভারত অনুযায়ী এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, যেটা আমার সময় হয়নি, কারণ আমি তোমার মতো ভালো সংস্কৃত জানতাম না। এই মুহূর্তে মেশিন থেকে বেরিয়ে তুমি মহাভারতের একটি বিখ্যাত অংশের মধ্যে ঢুকবে, যেখানে কৃষ্ণ তার গ্রামের সব অধিবাসীকে প্রবল বর্ষণের হাত থেকে বাঁচাতে চায়। শত্রুপক্ষ কৃত্রিমভাবে প্রবল বৃষ্টিপাতের মাধ্যমে পুরো এলাকাটাই ডুবিয়ে দিতে চাইবে। তুমি আমার অ্যান্টি গ্র্যাভিটেশনাল রিঅ্যাক্টরের সাহায্যে খুবই সহজেই কৃষ্ণকে দিয়ে পর্বতকে আঙুলের মাথায় রাখিয়ে গ্রামবাসীদেরকে বাঁচাতে সাহায্য করবে। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পৃথিবীকে বাঁচাতে কৃষ্ণের একটি ভগবান সুলভ ইমেজ তৈরি করানো অত্যন্ত জরুরি, এবং এ ব্যাপারে তার আমাদের প্রযুক্তি খুবই দরকার। আরো অনেক কথা বলার ছিল, কিন্তু হাতে আর সময় নেই। মনে আশা রইল, যদি সময়ের কোনো ভার্সানে আমার এই ভার্সানের সাথে তোমার এই ভার্সানের আবার দেখা হয়। শুভযাত্রা। প্রফেসর হ্যাডিনের প্রতিচ্ছবিটা মিলিয়ে গেল। নিজের প্রাথমিক শখটা কাটিয়ে উঠে কোনো রকমে সময় যানটার দরজা খুলে কল্কি বেরোলো। একটা অন্ধকার জঙ্গলের মধ্যে সম্পূর্ণ অন্য একটা পৃথিবীতেও দাঁড়িয়ে আছে। এত অস্বস্তি, ক্লান্তি আর অভিমানের মধ্যেও ও খুব অবাক হয়ে দুহাত ছড়িয়ে দীর্ঘশ্বাস নিল। আকাশ থেকে নেমে আসা অঝোর বৃষ্টি ওকে নিমেষে ভিজিয়ে দিল, কিন্তু তবুও কল্কির মুখে একটা প্রশস্ত হাসি। নিজের 3.5 বছর বয়সে পৃথিবীর বুকেও নিজের জীবনের শেষ বৃষ্টিটা দেখেছিল। গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপুন। কমেন্টে আপনাদের মতামত জানান, তবে সাবধান, কন্টেস্টের উত্তরটি কমেন্টে ভুল করেও লিখবেন না। নিচের ডেসক্রিপশনের লিঙ্কে গিয়েই উত্তর দিন, যাতে আপনার পুরস্কার অন্য কেউ না নিয়ে যায়। ধন্যবাদ। 9F10 কন্টেস্টে আজকের প্রশ্ন: কল্কি কত বছর বয়সে তার জীবনের শেষ বৃষ্টি দেখেছিল? আবার বলছি, কল্কি কত বছর বয়সে তার জীবনের শেষ বৃষ্টি দেখেছিল? ভালো করে ভেবে উত্তর দেবেন, কিন্তু এটা একটা ট্রিক কোয়েশ্চেন। আপনার স্বরচিত গল্প 9F10 এর চ্যানেলে শোনার জন্য ডেসক্রিপশন বক্সে স্টোরি সাবমিশন লিঙ্কে গিয়ে আপনার গল্প আমাদের পাঠান। কে জানে, পরের গল্পটি আপনারই হতে পারে। শুনছিলে কল্কি। কল্কির ভূমিকায় অরিত্র, প্রফেসর হ্যাডিনের ভূমিকায় বিশ্বদীপ, গল্প পাঠে আমি ঈশিতা, সাউন্ড এফেক্টসে মিরাজুল। এই গল্পের পোস্টার বানিয়েছে উল্লাস দাস নিজে, আর সঙ্গ দিয়েছে সৌগত। আজকের গল্পের সমন্বয় সাধক ইমন। এবার চটপট গল্পটি লাইক শেয়ার করো, আর তার সাথে সাবস্ক্রাইব করো 9F10 এ। সাবস্ক্রাইব না করিলে গল্প মিলিবে না। ঠিক তখনই দরজা ধাক্কা দিল কেউ বাইরে থেকে। অনু আমাকে আঁকড়ে ধরে বুঝিয়ে দিল, মনে মনেও শিওর যে দরজার ওপারেই আমাদের জন্য সমস্ত রকম বিপদ, অস্বস্তি এবং অজানা ভয় অপেক্ষা করছে।
খাবারের থালার উপর দিয়ে হঠাৎ যদি কোনো বিড়ালকে হেঁটে চলে যেতে দেখেন, বা দু চারটে মন্ত্র পড়া লোম আপনার খাবারে হঠাৎ আবিষ্কার করেন, বোকা বোকা মুখ করে আশ্চর্য হয়ে ওঠার কোনো দরকার নেই। খাবারে হঠাৎ আমাদের পশ্চাৎদেশে লোম পাওয়া, কিংবা কার্নিশ থেকে টুক করে কারোর স্বাদের টব বা তাক থেকে আচমকা ফুলদানি পড়ে যাওয়াকে আপনি যদি নেহাতি কাকতালীয় ঘটনা ভেবে থাকেন, আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। এই ধরনের ছোটখাটো বদলা আমরা হামেশাই নিয়ে থাকি। কিন্তু কার্ভি আর দালাল আমার সঙ্গে যেটা করেছে, তার জন্য ওদের কোনো ছোটখাটো শাস্তি প্রাপ্য নয়। আমার প্রতিশোধটা হবে একটা বেশ বড় ধরনের শাস্তি। হেডফোন কানে লাগাতে ভুলো না কিন্তু, কারণ আজকের গল্প শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। 9 of 10 এর আজকের উপহার উল্লাস দাসের লেখা দালাল, কার্ভি এবং একটি মার্জানীয় প্রতিশোধ।